আচ্ছা, আজকে আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পাওয়ার সিস্টেমে অ্যানালাইসিস করার সময় আমরা একটা মেথড ইউজ করি যেটাকে আমরা বলে থাকি পার ইউনিট মেথড। এখন পার ইউনিট মেথড আসলে এটা বলতে কি বোঝায় বা কেন আমরা পার ইউনিট মেথড ইউজ করি, এটার অ্যাডভান্টেজেস গুলি কি? ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে the the impedance the impedance আপনারা নোট ডাউন করবেন এটা, the impedance of equipment impedance of equipment is specified by manufacturer in per unit value in PU value। আচ্ছা, এটা বলতে কি বুঝাইছে যে the impedance of equipment, যদি আপনি কোনো ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কোনো ইকুইপমেন্ট পারচেজ করেন তাহলে ওই ম্যানুফ্যাকচারার আপনার ইকুইপমেন্টের যে একটা ট্যাগ থাকে দেখবেন, যে ট্যাগের মধ্যে সব সময় রেটিংসটা দিয়ে দেওয়া থাকে। ওই রেটিংসটা সব সময় হবে কিসে, বা ওটার ইম্পিডেন্সের রেটিংটা কিসে থাকবে, সব সময় পার ইউনিট ভ্যালুতে দেওয়া থাকবে। আচ্ছা, আমরা এগুলো ডিটেইলস আরো দেখব, আগে জাস্ট পয়েন্টগুলো দেখে নিই কেন আমরা পার ইউনিট মেথড ইউজ করি। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইন ইন পার ইউনিট আ transformer can be represented as a series impedance, can be represented as a series impedance। আচ্ছা, সিরিজ ইম্পিডেন্স। এখন এখানে কি বুঝাইছে যে ট্রান্সফরমার যখন অ্যানালাইসিস করি আমরা জানি যে ট্রান্সফরমার বেসিক্যালি দুটো সাইড থাকে, হাই ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড। এখন হাই ভোল্টেজ সাইডে আমার ইম্পিডেন্স থাকে, লো ভোল্টেজ সাইডে আমার ইম্পিডেন্স থাকে। আচ্ছা, তো একদিকে আমরা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ দেই, ওটাকে আমি স্টেপ আপ বা স্টেপ ডাউন করে আউটপুট ভোল্টেজ পাই। এখন এখানে একটা বিশাল বড় একটা অ্যানালাইসিস আছে। তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা একটা ট্রান্সফরমার নিয়ে অ্যানালাইসিস করতেছি বা দুইটা ট্রান্সফরমার নিয়ে অ্যানালাইসিস করতেছি, তখন আমরা চাইলে মানে রিয়েল ভ্যালুটাতে আমরা চাইলে আসলে অ্যানালাইসিস গুলি করা যায়। এখন আচ্ছা, আমি রেকর্ড আগে স্টার্ট করছি স্যার, আমি বসা কথা বলেছিলাম। হ্যাঁ, সমস্যা বসা। আমরা তো যেটা নিয়ে ডিসকাস করতেছি পার ইউনিট মেথড নিয়ে ডিসকাস করতেছি। হ্যাঁ, তো পার ইউনিট মেথডটা আমরা সাধারণত পাওয়ার সিস্টেমে অ্যানালাইসিসের জন্য ইউজ করে থাকি। এখন এটার বেসিক্যালি কেন পার ইউনিট মেথডটা আমরা ইউজ করি, হ্যাঁ, এই পয়েন্টসগুলো একটু আপনি পয়েন্ট তুলে নিয়ে। এখন প্রথম দুটো পয়েন্টে আমরা দেখলাম যে প্রথমটা হচ্ছে আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারার থেকে কোনো ইকুইপমেন্ট পারচেজ করেন, ওই ম্যানুফ্যাকচারারের যে ট্যাগ থাকে, রেটিংসের যে ট্যাগ থাকে, ওই রেটিং বা ইম্পিডেন্সগুলি কিসে দেওয়া থাকে, পার ইউনিটে আপনার ভ্যালুগুলি দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা মেইন যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আপনি ধরেন একটা ট্রান্সফরমার নিয়ে অ্যানালাইসিস করতেছেন, এটা আমি একটু পরে আরো ডিটেইলসে বলবো। একটা ট্রান্সফরমার বা দুটো ট্রান্সফরমার নিয়ে যখন আমরা আসলে অ্যানালাইসিস করি তখন দেখা যায় কি আপনি মেইন যে ভ্যালুটা ট্রান্সফরমারের ধরেন প্রাইমারি সাইডের ভোল্টেজ, প্রাইমারি সাইডের কারেন্ট, এগুলো নিয়ে যখন অ্যানালাইসিস করবেন, মেইন ভ্যালু দিয়ে অ্যানালাইসিস করে আমরা কাজ করে ফেলতে পারি একটা বা দুটো ট্রান্সফরমার। কিন্তু যখন আপনি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যাবেন, ওখানে তো অগণিত ট্রান্সফরমার, ওখানে কয়েকশো ট্রান্সফরমার থাকে। এখন কয়েকশো ট্রান্সফরমারের প্রত্যেকটা ট্রান্সফরমারের ভ্যালু আপনি আলাদা আলাদা করে ক্যালকুলেট করে এটা বিশাল একটা মানে অনেক টাইম নেয়, প্লাস অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এখন ওইটা না করে আমরা কি করতে পারি যে পার ইউনিট মেথড যদি আপনি ইউজ করেন, দেখা যায় আপনি ট্রান্সফরমারকে একটা সিরিজ ইম্পিডেন্স হিসেবে আপনি এটাকে এক্সপ্রেস করতে পারেন। আমি এটাতে আসতেছি আরো ডিটেইলসে। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা হচ্ছে পার, হ্যাঁ লাইট দিতে দেব স্যার, কি সামনে লাইট দিতে দেব, লাগবে দেন, এটা রিফ্লেক্ট করবে তখন আপনি সামনে দিতে পারেন। Per unit values are independent of the type of system of basically আমি এটাকে লিখি সিঙ্গেল or থ্রি ফেজ সিস্টেম। আচ্ছা, থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দেখেন
বলছে কি পার ইউনিট ভ্যালুসটা আসলে ইন্ডিপেন্ডেন্ট অফ সিঙ্গেল ফেজ অর থ্রি ফেজ সিস্টেম। এটা ডাজন্ট ম্যাটার আপনি কোন সার্কিটের ক্ষেত্রে অ্যানালাইসিস করতেছেন, ঠিক আছে? যেমন আমরা যদি নরমালি আমরা পাওয়ার হিসাব করতে যাই, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা হিসাব করি ধরেন ভিআই ভিএলআইএল cos θ, কিন্তু থ্রি ফেজের ক্ষেত্রে গেলে আবার হচ্ছে ভিএলআইএল cos θ। তো এক একটা মানে সার্কিটের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সেটা সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ আমাদেরকে ওভাবে অ্যানালাইসিস করতে হয়। কিন্তু পার ইউনিট মেথডে সুবিধাটা হচ্ছে আমার এখানে রিগার্ডলেস অফ এনিথিং, এটা আমার সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ এটা আমার দেখা দরকার নেই, মানে দ্যাটস ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, পার ইউনিট ক্যালকুলেশন গুলো হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ সিস্টেমের ইন্ডিপেন্ডেন্স আপনি ক্যালকুলেট করতে পারবেন। আচ্ছা, আপনি তুলে নেন, আমি আরেকটা পয়েন্ট স্টার্ট করি। এটা value in some unit divided by base value in same unit। আপনি এই পয়েন্টটা পরে এখানে আগে আমার এটা বুঝে নেন। দেখেন পার ইউনিট যখন আপনি হিসাব করতে চাইবেন কোন একটা সিস্টেমে, ওটা ওটা পরে ইয়ে করবেন, হ্যাঁ এগুলো থাকবে সমস্যা নেই। আচ্ছা আপনি যখন পার ইউনিট ভ্যালু ক্যালকুলেট করবেন তখন আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা জিনিস হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু, হ্যাঁ, আর একটা হচ্ছে বেস ভ্যালু। আচ্ছা, এখন বেস ভ্যালু বের করার আমাদের কিছু সিস্টেম আছে, ঠিক আছে? যেমন ধরেন আপনাকে ছোট একটা एग्जांपल দিই, যে ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমার আমাদের কয়টা সাইড থাকে? দুইটা। একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এখন ধরেন আমার এই সাইডে ধরেন আছে হচ্ছে 10 কেভি, ঠিক আছে? আর এখানে ধরেন আছে 50 কেভি ফর एग्जांपल। হ্যাঁ, এখন আমাদের এটা ধরেন টার্ন রেশিও হচ্ছে 5:1। তাহলে আপনি এখানে বেস ভ্যালু ধরেন আপনি ভোল্টেজের পার ইউনিট বের করতেছেন, হ্যাঁ, ধরেন এই যে এই ভোল্টেজের জন্য মানে ভোল্টেজের পার ইউনিট বের করতেছেন। আমাদের কি পার ইউনিট কি হতে পারে? ইম্পিডেন্সের জন্য হতে পারে, কারেন্টের জন্য হতে পারে, ভোল্টেজের জন্য হতে পারে। হ্যাঁ, তাহলে ধরেন আমি এখানে ভোল্টেজের জন্য বের করব। এখন আপনি এই সাইডে 10 কেভি কে বেস ভ্যালু ধরলেন ফর एग्जांपल, আপনি চাইলে 50 কেভি কেও বেস ভ্যালু ধরতে পারেন, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যাকে বেস ভ্যালু ধরা হয় মানে ট্রান্সফরমারের ক্ষেত্রে সে আবার কি হয় টার্ন রেশিও অনুযায়ী কি হয় আবার চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি প্রাইমারি সাইডের জন্য ধরেন 10 কেভি কে আপনি বেস ভ্যালু ধরলেন, তাহলে সেটা কি আপনার সেকেন্ডারি সাইডের জন্য সেম থাকবে না? ট্রান্সফরমারের বেস ভ্যালু হচ্ছে আপনার প্রাইমারি সাইডে যত আছে টার্ন রেশিও অনুযায়ী এখানে গেলে কি হয়ে যাবে সেটা মানে যদি বাড়ে বা কমে, ঠিক আছে? মানে যে সাইড থেকে ধরবেন সেটা অপর সাইডে গেলে টার্ন রেশিও অনুযায়ী কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর অ্যাকচুয়াল ভ্যালু তো সেম থাকবে, যেটা দেওয়া থাকবে আপনাকে গিভেন ভ্যালু সেটা কি থাকবে সব সময় সেম থাকবে। আচ্ছা, আমরা কিছু एग्जांपल দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বাট মেইন পার ইউনিট বের করার ইকুয়েশন হচ্ছে এটা, যে সাম ইউনিট মানে কি বুঝছেন? সাম ইউনিট মানে হচ্ছে ধরেন আপনি কারেন্ট বের করতেছেন, আচ্ছা, তাহলে কারেন্টের ভ্যালু কি হবে? ইউনিট কি? অ্যাম্পিয়ার। আর বেস ভ্যালু যাকে নেবেন সেটাও সেম ইউনিট থাকতে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেখানে আপনি বেস কি বলে পার ইউনিট ক্যালকুলেট করবেন যে দুইটা জিনিসের তাদের ইউনিট যেন সবসময় কি থাকে? সেম থাকে। অর্থাৎ উপরে যদি আপনার কেভি থাকে নিচেও কেভি থাকতে হবে, উপরে যদি অ্যাম্পিয়ার থাকে নিচেও তাহলে কি থাকতে হবে? অ্যাম্পিয়ার থাকতে হবে। উপরে যদি আপনার ধরেন এমভিএ থাকে তাহলে নিচেও এমভিএ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাম নাকি সেম স্যার? সেম সেম অ্যাকচুয়াল ভ্যালু ইন সাম ইউনিট, প্রথম উপরেরটা হচ্ছে সাম ইউনিট মানে যে কোনো ভ্যালু, জি, উপরেরটা যে ইউনিটে থাকবে নিচেরটাও সেম ইউনিটে থাকতে হবে। জি।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ধরেন এখন আমি আপনাকে একটা एग्जांपल দেখাই। ধরেন আপনার ভোল্টেজ হচ্ছে ফর एग्जांपल 400 ভোল্ট। আমার ভাই খেয়াল করেন, জি ধরেন আপনার একটা কোন একটা সার্কিটের অ্যাকচুয়াল ভোল্টেজ আপনাকে দেওয়া আছে, রেটিং দেওয়া আছে ধরেন 400 ভোল্ট। 400 ভোল্ট, হুম। আর আপনাকে বেস ভ্যালু দেওয়া আছে ধরলেন ভি বেস বলে দিল যে 800 ভোল্ট। জি ঠিক আছে? হ্যাঁ। তাহলে বলেন তো এখান থেকে পার ইউনিট কত হবে? 2 হবে। কেমনে? আমার অ্যাকচুয়াল ভ্যালু তো যেটা দেওয়া আছে ওটা, অ্যাকচুয়াল ভ্যালু তো আর এটা তো বেস ভ্যালু, হ্যাঁ তাহলে বেস ভ্যালুটা নিচে না, বেস ভ্যালুটা নিচে তো তাহলে নিচে হলে এটা কত হবে? 800 ভোল্ট। 800 ভোল্ট। আর অ্যাকচুয়াল ভ্যালু যাবে আমার কোথায়? উপরে। উপরে তাহলে এটা গেল কি 400 ভোল্ট। তাহলে ভি কাটা গেল, এই যে দেখেন সেম ইউনিট কাটা যাবে। তাহলে কত আছে এখানে? হাফ বা 0.5 পার ইউনিট। ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবেন, পার ইউনিটে কখনো কি থাকে না, ইউনিট থাকে না, কারণ উপরে নিচে যে সেম ইউনিট তখন তো কাটাকাটি যাবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন যে পার ইউনিটের কখনো কি হয় না, ভ্যালু থাকে না, ইউনিট থাকে না কিন্তু। আচ্ছা ঠিক আছে? বুঝতে প্রবলেম হচ্ছে? পিইউ লিখতে হবে। হ্যাঁ পিইউ হ্যাঁ, পিইউ অবশ্যই লিখতে হবে, পিইউ না লিখলে তো আমি বুঝতে পারবো না এটা কিসের ভ্যালু। ঠিক আছে? মানে হ্যাঁ, যেহেতু উপর নিচে আগে এই জন্য কোনো এম্পিয়ার ভোল্টেজ কিছু লেখার দরকার নাই। নটা তো কাটাকাটি যাবে। কাটাকাটি গেছে, হ্যাঁ ভোল্টেজ তো কাটাকাটি গেছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা एग्जांपल দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরেন আপনার কোন একটা সার্কিটের ইম্পিডেন্স, হ্যাঁ, Z দেওয়া আছে ধরেন 10 ওহমস। আচ্ছা, এখন ধরেন বলে দিল তার বেস ভ্যালু হচ্ছে এটাও 10 ওহম। ঠিক আছে? এখন এখান থেকে আপনাকে বলা হলো কি বের করতে, পার ইউনিট ইম্পিডেন্স বের করতে বলছে, তাহলে কি এটা হবে? আচ্ছা, এখানে এটা বলতে পারেন যে ভি পার ইউনিট হবে, মানে ভোল্টেজের পার ইউনিট। ঠিক আছে? শুধু পার ইউনিট না লিখে ভোল্টেজের পার ইউনিট বের করতেছি না, আমি ভি পি ইউ লিখলাম। তাহলে এখানে কি হবে? এটাও আপনার কি জেড পি ইউ হবে না? তাহলে জেড পি ইউ কত আসবে? ধরো 10 ওহমস বাই 10 ওহমস, কারণ আমার অ্যাকচুয়াল ভ্যালু বেস ভ্যালু তো সমান। তাহলে দুইটা কাটাকাটি গেলে কি আসবে এখানে? 1 পি ইউ। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছেন? জি আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনি তো বলতে পারেন যে স্যার বেস ভ্যালু আপনি কোথা থেকে বললেন। এখন এখানে আপনাকে যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে কোন একটা প্রবলেমে যে আপনার বেস ভ্যালু এত ধরতে হবে, তখন আপনাকে ওইটাই বেস ধরতে হবে। ঠিক আছে? রিগার্ডলেস আপনি কিন্তু সার্কিটের যে কোনো ভ্যালুকে আপনি বেস ধরতে পারেন। মানে পাওয়ার সিস্টেমে বেসিক্যালি ব্যাপারটা কি থাকে, ধরেন এখানে একটা সোর্স আছে, হ্যাঁ, ধরেন এখানে একটা ট্রান্সফরমার আছে, এটা ধরেন স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে? তারপর আমরা পাওয়ারটা কোথায় পাবো? ধরেন এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট থেকে ভোল্টেজটা এসে স্টেপ ডাউন করলাম, স্টেপ ডাউন করে এটাকে আমি কোথায় পাঠালাম? ধরেন ট্রান্সমিশন লাইনে পাঠালাম, এটা ধরেন আমার ট্রান্সমিশন লাইন, হ্যাঁ, এক্সেল। ঠিক আছে? এখন ট্রান্সমিশন লাইনে ঢুকে আবার কি হবে? আরেকটা এখানে আরেকটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারটা কিছু ধরেন স্টেপ ডাউন হলো, স্টেপ ডাউন হয় ধরেন এটাকে একটা কোথায় পাঠালাম? একটা মোটরে পাঠালাম, ধরেন একটা লোড ফর এক্সাম্পল। এরকমই তো হয় ব্যাপারটা, তাই না? মানে প্রথমে জেনারেশন থেকে ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আপনাকে যদি আমি এই সিস্টেমটা পুরোটা পার ইউনিট সিস্টেম অ্যানালাইসিস করতে বলি, যে আপনি এখানে প্রত্যেকটা এই জেনারেটর, এই ট্রান্সফরমার, এই ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সফরমার এবং এই মোটর সবার জন্য আপনি কি করেন? পার ইউনিট ভ্যালু বের করেন, যে এই মোটরের লাইন ভোল্টেজ কত, এখানে ইম্পিডেন্স কত, এই মানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কত, কি বলবো, ভোল্টেজ ইম্পিডেন্স কত, ট্রান্সমিশন লাইনের পার ইউনিট ইম্পিডেন্স কত, হ্যাঁ, জেনারেশন ট্রান্সফরমারের কত, পার ইউনিট ইম্পিডেন্স কত, যদি সব বের করতে পারে তখন আপনি তো বলতে পারেন যে স্যার এখানে যদি আমাকে বেস ভ্যালু না দেয় তখন আমি কোনটাকে বেস ভ্যালু ধরব। আপনি এখানে যে কোনো একটা রেটিংকে কি ধরতে পারেন? বেস ধরতে পারেন। মানে যদি ভোল্টেজ বের করতে চান, যে কোনোটার ভোল্টেজ রেটিংকে আপনি বেস ধরতে পারেন, যে কোনোটার অ্যাপারেন্ট পাওয়ারকে আপনি কি পাওয়ারের বেস ধরতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু এখানে কি কি বের করছি?
ভোল্টেজ ইম্পিডেন্স বের করছি কারেন্টের জন্য বের করা যায় অ্যাপারেন্ট পাওয়ারের জন্য বের করা যায় মানে আমাদের ট্রান্সমিশন লাইনের যত যত প্যারামিটার আছে প্রত্যেকটা প্যারামিটারের জন্য আপনি কি করতে পারবেন পার ইউনিট ক্যালকুলেশন করতে পারবেন তাই না আচ্ছা আর যদি আপনাকে বেস ভ্যালু দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো বেস ভ্যালুগুলো কি করবেন ক্যালকুলেট করে নেবেন এটার একটা সিস্টেম আছে এই পয়েন্টগুলো কি বুঝছেন আপনি করতে পারি না কত নাম্বার পর্যন্ত বুঝছেন দুই শুরু করছি না নাকি আচ্ছা এটা দেখে নিতে পারেন ট্রান্সফরমার ক্যান বি রিপ্রেজেন্টেড এজ এ সিরিজ ইম্পিডেন্স in per unit method a transform আমি বলতেছি আপনি লিখেন in per unit method a transformer can be represented as a series impedance ইম্পিডেন্স লিখছেন আর তিন নম্বরে 3 নম্বর হচ্ছে per unit values are independent of single phase or three phase system per unit methods are independent of single phase or three phase system এই एग्जांपल গুলো এই ইকুয়েশনটা বুঝছেন per unit equals to actual value in summation আছে ঠিক আছে আমরা একটু সামনের দিকে প্রসিড করি দাও জি আচ্ছা দেখেন এখন আপনাকে বললাম যে আপনি বেস ভ্যালু কাকে ধরবেন ঠিক আছে বেস ভ্যালু ধরার জন্য ধরেন আপনাকে আমি আপনাকে কি বলছি যে রেটিংটাকে আপনি সব সময় বেস ভ্যালু ধরতে পারেন যেটা আপনাকে রেটিং দেওয়া থাকবে ধরেন আপনাকে একটা কোশ্চেনে বলবো যে এ 11 কেভি 50 MVA ট্রান্সফরমার ব্লা 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 কোশ্চেন দিয়েছে দিয়ে বললো এইখান থেকে তুমি পার ইউনিট ইম্পিডেন্স পার ইউনিট ভোল্টেজ পার ইউনিট কারেন্ট এগুলো বের করবে ঠিক আছে এই যে আপনাকে একটা রেটিং দেওয়া আছে না এখানে এটা তো আপনাকে দিয়ে দিয়েছে এটাই হচ্ছে কি রেটিং না হ্যাঁ তখন আপনি এর ভোল্টেজ যে তাকে আপনি চাইলে ভি সরি তাকে চাইলে আপনি ভি বেস ধরতে পারেন ঠিক আছে আর এটা যেটা অ্যাপারেন্ট পাওয়ার এটাকে চাইলে আপনি এস বেস ধরতে পারেন এস কেন লিখছি তো বুঝছেন না 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 অ্যাপারেন্ট পাওয়ার এস দিয়ে অ্যাপারেন্ট পাওয়ার বুঝে না অ্যাপারেন্ট পাওয়ার আর পি দিয়ে মনে আছে সরি পি দিয়ে রিয়েল পাওয়ার আর কিউ দিয়ে রিঅ্যাক্টিভ পাওয়ার ঠিক আছে তাহলে আপনি ধরে নেন যে বেস ভ্যালুটাকে আপনি আপনাকে যেই কম্পোনেন্ট দেওয়া থাকবে তার রেটিং কে আপনি বেস ভ্যালু হিসেবে ধরতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি ধরেন আমার এটা বেসিক্যালি আমি চাইলে এটাকে ভোল্টেজ রেটিং বলতে পারি ভোল্টেজ রেটিং আর এটা কি বা ভিবি বলা যায় এখানে হ্যাঁ আর এটা পাওয়ার রেটিং বা এসবি বলা যায় বেস পুরোটা না লিখে আমি এসবি সংক্ষেপে লিখতে পারি আপনি হ্যাঁ আচ্ছা এখন দেখেন যদি আপনি ভিবি জানেন বা এসবি জানেন তাহলে এখান থেকে কি বের করতে পারি আমি আই বেস বের করতে পারি না কিভাবে আমি দেখাচ্ছি আই বেস ইজ ইকুয়ালস টু হচ্ছে কি এসবি বাই ভিবি আচ্ছা কেন আমরা কি জানি অ্যাপারেন্ট পাওয়ার সমান কি apparent power is equals to কি only voltage multiplied by current না এর সাথে কিন্তু কোনো cos θ sin θ নাই কিন্তু কারণ আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল করছিলাম মনে আছে পাওয়ার ট্রায়াঙ্গেলের এই পাশে থাকে হচ্ছে s পাশে p এই পাশে q হ্যাঁ এখন দেখেন সরি রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার আচ্ছা এখন পিথাগোরিয়ান থিওরেম অনুযায়ী কি s স্কয়ার ইজ ইকুয়ালস টু p স্কয়ার প্লাস
কিউ স্কয়ার। জি হ্যাঁ, এখন p সমান কি vi cos থিটা, রাইট? জি vi cos থিটার উপর হোল স্কয়ার হবে না, যেহেতু এখানে যদি আপনি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করেন তাহলে s স্কয়ার p স্কয়ার q স্কয়ার না, তাহলে এটা এখানে লিখলাম। এখন p সমান তো আমরা জানি vi cos থিটা, বি cos থিটা। হ্যাঁ, এটা হোল স্কয়ার যোগ আর q কি vi sin থিটা ছিল না, জি রিঅ্যাকটিভ পাওয়ার, তাহলে দুটো যদি স্কয়ার করি কি আসে v স্কয়ার r স্কয়ার, আমি এখান থেকে কমন নিলাম, জি আর ভিতরে কি থাকে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা। এখন এটার ভ্যালু তো পুরোটার ভ্যালু হচ্ছে 1, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে কি থাকে s স্কয়ার v স্কয়ার i স্কয়ার। তাহলে সেখান থেকে যদি আমি রুট করি শুধু, তাহলে s কি vi vi। তাহলে এখানে আপনি দেখেন sb সমান কি, তাহলে vb ib, আর নিচে হচ্ছে vb। জি তাহলে আপনি যদি vb আর vb কাটাকাটি করেন তাহলে ib পাইলেন না। এই জিনিসটার জন্য আমি এখানে ডাইরেক্ট লিখছি sb vb হচ্ছে ib। বুঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মনে রাখিয়েন, ঠিক আছে? আমরা কিন্তু আগে যা পড়ে আসছি সবগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা এখানে আপনার লেখার দরকার নেই, এটা আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি, কিংবা আপনার বোঝার সুবিধার্থে আপনি লিখে রাখতে পারেন। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম। আমি যেহেতু ফার্স্ট থেকে একটু সামারাইজ করি, আমি রেটিং যেটা দেওয়া আছে আমাকে সেটার ভোল্টেজকে আমি ধরলাম VB বা V বেস, সেটার MVA কে আমি ধরলাম S বেস বা অ্যাপারেন্ট পাওয়ার বেস বা শুধু পাওয়ার বেস SB, ঠিক আছে? এখন আমি জানি SB সমান কি V * I, এই যে এখান থেকে জানি V * I, হ্যাঁ, তাহলে সেটাকে যদি আমি শুধু ভোল্টেজ দিয়ে ভাগ করে দেই তাহলে আমি কারেন্টটা পেয়ে যাব না, কারেন্টের বেসটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট বেস বের করার সূত্র, যদি আমাকে কারেন্ট বেস দেওয়া না থাকে। তাই এখানে কারেন্টের বেস বের দেওয়া আছে কত? দেওয়া নাই, তারপর সেটা বের করা লাগবে না, এটাই হচ্ছে প্রসেস। আচ্ছা, আরো একটা জিনিস দেওয়া নাই, বলেন তো সেটা কি? আপনি ভোল্টেজ দেখলেন, পাওয়ার দেখলেন, কারেন্ট দেখলেন, কিন্তু একটা জিনিস দেওয়া নাই, পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর না না না, পাওয়ার ফ্যাক্টর তো পাই, এটা আমার দরকার নেই। ভোল্টেজ, ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স, হ্যাঁ, ইম্পিডেন্স ZB। ZB। আচ্ছা, ZB বের করার সূত্র কি? আমরা জানি B কি IR না, বা R না নিলে আমাদের Z লেখাটা ভালো, Z। তাহলে Z কি V/I। তাহলে এখানেও সেম হবে না, জি VB ডিভাইডেড বাই IB, তাই না? আচ্ছা, এখন আপনি বলতে স্যার IB এর ভ্যালু তো আমরা আগে থেকে বের করে রাখছি, সেটা কি? এই যে এটা না, এটা ওই যে IB সমান SB বাই VB। তাহলে এটাকে ইকুয়েশন লিখলে কি থাকে? VB স্কয়ার বাই SB, এটাই হচ্ছে আপনার ZB। প্রত্যেকটা ইকুয়েশন সমাধান হয় খুব ইম্পর্টেন্ট, আপনি স্টেপ বাই স্টেপ আসেন, লিখে নাকি তারপর আমি ক্লিয়ার করতেছি। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট থেকে আবার সামারাইজ করি। আমার কোনো বেস ভ্যালু দেওয়া ছিল না, আমাকে পার ইউনিট বের করতে হবে। তাহলে আমাকে জাস্ট যে রেটিং দেওয়া আছে সেই রেটিংটাকে আমি ধরলাম V বেস ভোল্টেজটাকে, আর MVA কে ধরলাম S বেস বা পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার বেস। আচ্ছা, এখন আমি VB আর SB জানি, সো আমি কারেন্ট বেস বের করতে পারবো না, একটা দিয়ে একটাকে ভাগ করে দিলে, পাওয়ার দিয়ে ভোল্টেজকে ভাগ করে দিলে বের হয়ে গেল। যদি এটা ভুলে যান যে আমার তো কোনো মনে নাই উপরে পাওয়ার নাকি নিচে পাওয়ার, উপরে এস নাকি নিচে এস, তখন এটা মনে করো পিথাগোরাস ট্রায়াড মনে রাখবেন। হ্যাঁ, এটা মনে রাখবেন, তাহলে আপনার মাথায় চলে আসবে যে হ্যাঁ ঠিক আছে, উপরে আমার এস কে রাখতে হবে, তো নিচে ভোল্টেজ দিয়ে যদি আমি পাওয়ারকে ভাগ করি তাহলে আমি কাকে পাবো? কারেন্টের বেসটা পেয়ে যাবো।
আচ্ছা এরপর কাকে লাগবে ইম্পিডেন্স কে লাগবে এখন ইম্পিডেন্স আমরা জানি আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই সো ভি বেস বাই আই বেস ভাগ করে দিলাম বের হয়ে গেল যদি এটাকে এটা দিয়ে কারণ আপনি পরীক্ষার হলে তো এটা প্রমাণ করে আসতে পারবেন না আপনাকে ডিরেক্টলি এই সূত্রটা বসাইতে হবে vb স্কয়ার বাই sb আচ্ছা এখন সরি তাহলে আমরা কি কি পাইলাম কারেন্ট বেস ইম্পিডেন্স বেস ভোল্টেজ বেস অ্যাপারেন্ট পাওয়ার বেস বা পাওয়ার বেস যেটাকে আমরা বলতে পারি আচ্ছা এখন এখান থেকে আপনি আরো একটা জিনিস বলবেন যে স্যার রিয়েল পাওয়ারের পার ইউনিট বের করা যায় না রিঅ্যাকটিভ পাওয়ারের পার ইউনিট বের করা যায় না যায় অবশ্যই যায় আচ্ছা আমরা যদি একটু মনে করে দেখি যে দেখেন অ্যাপারেন্ট পাওয়ার এই অ্যাপারেন্ট পাওয়ারের ভিতরে কি আছে রিয়েল পাওয়ার আর রিঅ্যাকটিভ পাওয়ার আছে না এদেরকে এভাবে লেখা যায় p jq লেখা যায় মনে আছে আমি আপনাদেরকে যে বিশাল বড় একটা ম্যাথ করাইছিলাম ওখানে ছিল কিন্তু জি অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে বেসিক্যালি কি রিয়েল পাওয়ার এবং রিঅ্যাকটিভ পাওয়ারের সমষ্টি হ্যাঁ এখন আমি তো জানি যে অ্যাপারেন্ট পাওয়ার কিভাবে লেখা যায় রিঅ্যাকটিভ পাওয়ার তো জানেন রিঅ্যাকটিভ বলেই তো আমি যে দিয়ে দিছি ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে আমি এই যে পার ইউনিট কিভাবে বের করতে পারি দেখেন পার ইউনিট বের করার সূত্র কি বলছিলাম অ্যাকচুয়াল ভ্যালুকে বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে এখন আপনি তো এখানে বেস ভ্যালু তো জানেন এই যে এসবি দেওয়া আছে আপনাকে তাহলে আপনি এই সাইডটাকে কি করলেন এসবি দিয়ে ভাগ করে দিলেন এখন এই পাশে যেহেতু ভাগ করছি তাহলে আমাকে এই পাশেও ভাগ করতে হবে না আচ্ছা তাহলে এই পাশে আমি এসবি দিয়ে ভাগ করলাম ঠিক আছে এখন এটাকে ভেঙে লেখা যায় না p বাই sb প্লাস j q বাই sb লেখা যায় এভাবে জি আচ্ছা তাহলে এখান থেকে দেখেন কি আসে তাহলে s কে আমি sb দিয়ে যখন ভাগ করলাম তাহলে এটা কি হবে s পার ইউনিট হবে না হ্যাঁ কি s পার ইউনিট হ্যাঁ আচ্ছা তাহলে p কে যখন আবার বেস ভ্যালু দিয়ে ভাগ করলাম তাহলে এটা কি হবে p পার ইউনিট হবে p পার ইউনিট সেম ভাবে কি পাবো এখানে q পার ইউনিট আচ্ছা এখন আপনি এটা বলতে পারেন যে স্যার আপনি রিয়েল পাওয়ার কে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ভাগ করে পার ইউনিট বের করে ফেলা যাবে এখানে তো নিচে p তো হচ্ছে কি রিয়েল পাওয়ার রিয়েল পাওয়ার হ্যাঁ কিন্তু s কি অ্যাপারেন্ট পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার আচ্ছা এখানে একটা খুব মজার জিনিস আছে দেখেন অ্যাপারেন্ট পাওয়ার এখন আপনি তো বলছেন যে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে বেস ভ্যালু কিন্তু সেম জিনিস হইতে হবে অর্থাৎ ভোল্টেজ হইতে হবে কারেন্ট হইতে হবে ইম্পিডেন্স হইতে হবে কিন্তু এরা দুটো দিল কমে পাওয়ার হয়ে গেল না দুটো দিলে এটা কি করা যাবে তাহলে যাবে কেন দেখেন p is equals to কি vi cos θ আচ্ছা এটা মানে পাওয়ার ফ্যাক্টর তো তাই না আর s মানে কি শুধু vi না ওই যেখানে দেখা হ্যাঁ স্যার পাওয়ার ফ্যাক্টরের জন্য কিছু ম্যাটার করে পাওয়ার ফ্যাক্টর 0.8 হইল তাই না 0.8 দিয়ে গুণ করে দিলাম তো vi তো থাকবে আলটিমেটলি vi থেকে অন্য কিছু আসবে আপনি যা পাওয়ার ফ্যাক্টর 1 ধরলেন পাওয়ার ফ্যাক্টর 1 হলে কি ঠিক না তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করা যাবে বুঝছেন অর্থাৎ আপনি অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে p কেও ভাগ করতে পারবেন অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে q কেও ভাগ করতে পারবেন এটা নিয়ে কনফিউজ হতে হবে না অনেক সময় ভুলে যায় এটা এখন হয়তো আপনি প্রথম পড়তেছেন বলে আপনার মাথায় আসতেছে না কিন্তু পরীক্ষার হলে যখন আপনি অনেকবার করে ফেলবেন ম্যাথগুলো একবার করবেন তখন দেখে মনে কি রিয়েল পাওয়ারকে আমি অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ভাগ করতেছি কেন এটা যায় এই যে দেখাইলাম আপনাকে সেটা ঠিক আছে এতটুকু কোনো কোশ্চেন আছে
এখানে যে পি এসবি হ্যাঁ এটা এখন যখন আমি বেস চলে গেলাম তখন এটা পি হলো পিও বেস হয়ে গেল পার ইউনিট কিউটা কিউ পার ইউনিট হয়ে গেল তখন আর ওই যে বেস স্তর দিকে চলে গেল এস তো আগে থেকেই আছে এখানে এই যে আছে ঠিক আছে সো আমরা কি পাইলাম এস পার ইউনিট পাইলাম জি আর এগুলো বেস ভ্যালু পাইলাম এগুলো পার ইউনিট কিভাবে বের করতে হয় তো একটু আগে দেখাইলাম আপনাকে যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটাকে কি করবেন ভাগ করে দিবেন আচ্ছা এটা দেখলাম আচ্ছা এখন z এরটাকে আমরা বের করতে পারি z এর কয়টা কম্পোনেন্ট থাকে r প্লাস jx লিখেন এটাকে জি নাকি ইম্পিডেন্সের মধ্যে তো দুটো থাকে রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স হ্যাঁ এখন আপনি z বেস তো জানেন তাই না এখন z কে যদি আপনি z বেস দিয়ে ভাগ করেন তাহলে এখানেও সেম r প্লাস jx কেও ভাগ করতে হবে না জি z বেস দিয়ে জি তাহলে এটা কি আসবে এখানে আসবে z পার ইউনিট ইজ ইকুয়ালস টু r বাই zb প্লাস j ইনটু x বাই zb অর্থাৎ z পার ইউনিট ইজ ইকুয়ালস টু r পার ইউনিট প্লাস j ইনটু x পার ইউনিট বুঝা গেছে জি স্যার অর্থাৎ আপনাকে যদি এরকম একটা কোনো একটা ভ্যালু দেওয়া থাকে 5 প্লাস j4 ওহম হ্যাঁ জি আবার আপনি z বেস বের করলেন এই যে এটা দিয়ে ওই z বেস দিয়ে যখন অ্যাকচুয়াল ভ্যালুটাকে ভাগ করে দিবেন তখন আপনার পার ইউনিট বের হয়ে যাবে ক্লিয়ার জি তাহলে এখন আপনি পাওয়ার ইম্পিডেন্স ভোল্টেজ কারেন্ট যে কোনো কিছু পার ইউনিট বের করতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু আরেকটু ডিটেইলস দেখি ছোট্ট একটা एग्जांपल করি হ্যাঁ তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখি কি বলছে এখানে বলছে ইন আ সিস্টেম যে কোনো একটা সিস্টেমে ইন আ সিস্টেম বলা হচ্ছে আপনার অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স is j 3.5 per unit অ্যাডমিটেন্স কি আমরা জানি ফর্ম ভাই ইম্পিডেন্স না অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের উল্টা মানে 1/z যদি ধরেন তাহলে এটাকে অ্যাডমিটেন্স হবে আচ্ছা মানে ইম্পিডেন্সের উল্টাটাকে অ্যাডমিটেন্স আচ্ছা যেমন আমি আপনাকে যদি না বুঝে থাকেন বলি যেমন আর কে আমরা কি বলি রেজিস্ট্যান্স মানে যেটা বাধা দেয় হ্যাঁ আর এর উল্টাটা হচ্ছে কি কন্ডাক্ট্যান্স যেটাকে জি বলে জি বলে হ্যাঁ বা জি কে আপনি চাইলে 1/r লিখতে পারেন ঠিক আছে এই জন্য সেম ভাবে আমরা যদি z চিন্তা করি z এর উল্টা হচ্ছে অ্যাডমিটেন্স বা y বলে এটাকে আবার y সমান সমান আমরা চাইলে 1/z ও লিখতে পারি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখেন জি তো আপনাকে বলছে ইন আ সিস্টেম অ্যাডমিটেন্স ইজ j 3.5 পার ইউনিট লিসেন ওটা জি আচ্ছা অ্যাডমিটেন্স মানে আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিই রেজিস্ট্যান্স মানে কি কোন সার্কিটে কারেন্টকে বাধা দেওয়ার যে প্রবাহ আর এটার উল্টাটাকে বলা হয় জি বা কন্ডাক্ট্যান্স মানে পরিবাহিতা বলে বেসিক্যালি ঠিক আছে অর্থাৎ ওটার ভিতর দিয়ে কারেন্ট পরিবহন করার ক্ষমতাটা কতটুকু ঠিক আছে জি স্যার লিখছেন জি তো জি কে বলা হয় হচ্ছে পরিবাহিতা পরিবাহিতা তো এখানেও সেম z হচ্ছে আপনার ইম্পিডেন্স মানে কি বাধা আর এটার উল্টাটাকে বলা হয় অ্যাডমিটেন্স মানে হচ্ছে কি আপনার কোনো কিছুকে মানে কোনো যাইতে দেওয়া আর বেসিক্যালি অ্যাডমিট করা কোনো কিছুকে সহযোগিতা করা ঠিক আছে তাহলে রেজিস্ট্যান্সের উল্টা যেরকম কন্ডাক্ট্যান্স সেম ভাবে ইম্পিডেন্সের উল্টা হচ্ছে অ্যাডমিটেন্স ঠিক আছে আচ্ছা the base unit and আচ্ছা এখানে কি বলতো the base voltage and base
VA আচ্ছা আমি এটা লিখি V বেস এটা দেওয়া আছে আপনাকে কত 10 ভোল্ট ঠিক আছে V বেস দেওয়া আছে 10 ভোল্ট মেসেঞ্জার হয়ে গেছে হ্যাঁ মেসেঞ্জার কিছু বলে গেছে মেসেঞ্জার না V বেস দিলে এটা 10 ভোল্ট ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর SB মানে এটা কত বলছে 50 VA বিএ ঠিক আছে বুঝে বলছেন আপনি V বেস দেওয়া আছে আর S বেস দেওয়া আছে হ্যাঁ এখন আপনাকে বলছে ফাইন্ড দা y অ্যাকচুয়াল ফাইন্ড y অ্যাকচুয়াল কোশ্চেনটা বুঝে না আমাদের জি আপনাকে অ্যাডমিটেন্সের পার ইউনিট ভ্যালু দিয়ে দিয়েছে ঠিক আছে হুম আপনাকে V বেস দিয়ে দিয়েছে S বেস দিয়ে দিয়েছে জি ওকে হ্যাঁ তাহলে আপনাকে বলছে কি অ্যাকচুয়াল ভ্যালু বের করতে এখন আমরা পার ইউনিট সমান কি করছিলাম মনে আছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু ভেরি গুড বেস ভ্যালু তাহলে এখন আপনাকে কিন্তু পার ইউনিট দেওয়া আছে দেখেন বুঝে হ্যাঁ আপনাকে বেস ভ্যালু দিয়ে দিয়েছে এই যে দুটো বেস ভ্যালু হ্যাঁ আপনাকে বলছে অ্যাকচুয়াল ভ্যালু কত দেব তো পারবেন না জি আচ্ছা একটু দেখি আমরা হ্যাঁ এখন আমাকে যে অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া আছে কি বলে বেস ভ্যালুটা দেওয়া আছে ওটা কি অ্যাডমিটেন্সের বেস ভ্যালু কত আমাকে দেওয়া আছে দেখেন তো এভিডেন্সের এটা তো ভোল্টেজের বেস ভ্যালু এটা ভোল্টেজের হ্যাঁ এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু পাওয়ারের বেস ভ্যালু কিন্তু আমাদের তো এভিডেন্সের বেস ভ্যালু কোথাও দেওয়া নেই আছে এভিডেন্স বেস ভ্যালু হুম বেস ভ্যালু দেওয়া নাই দেওয়া নেই আচ্ছা তাহলে আমরা কি করতে পারি ফাইন্ড y অ্যাকচুয়াল y থেকে আচ্ছা আমরা যেহেতু জানি zb কেমনে বের করতে হয় এটা তো আমরা জানি হুম কারণ আমরা জানি z এর উল্টাটাই কি যেটা ওটাতে এভিডেন্স y না y তাহলে আমরা z বের করে নিই y এখন আমি zb বের করার ইকুয়েশন তো জানি জি জি তাহলে zb বের করার ইকুয়েশন কি ওই যে হ্যাঁ vb স্কয়ার ab স্কয়ার বাই sb এই যে এখানে বসছে আমরা এখানে আছে হ্যাঁ তাই না হুম তাহলে এটা বের করি কত আসে 10 স্কয়ার ডিভাইডেড বাই sb কত 50 va তাহলে কত আসে এখানে আসে 100 আর এখানে আসে 50 va হ্যাঁ এখন দেখেন এই vb কাটা যাবে না আচ্ছা যাই হোক আমি এটাকে ওভাবে দেখাই 50 দোকান 100 2 ওহম 2 ওহম ঠিক আছে হুম নাকি উপরটা তো v আর নিচে vb স্কয়ার হ্যাঁ বাই sb vb কত 10 না তো 10 কে স্কয়ার করলে 100 হবে না আচ্ছা হ্যাঁ আর নিচে আছে 50 va জি তাহলে 50 দিয়ে 100 কাটলে 2 আসে না আর ইম্পিডেন্সের ইউনিট তো ওহম আমরা জানি বসাই দিলাম জি ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে বের করতে বলছে y অ্যাকচুয়াল তাহলে y বেস সমান কি y বেস সরি কি বলতেছি y পার ইউনিট সমান কত y ইউনিট সমান হচ্ছে y অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কত y বেস না y বেস আচ্ছা এখানে হচ্ছে আসল খেলাটা দেখেন হ্যাঁ এতটুকু লিখছেন হুম হ্যাঁ হুম তাহলে দেখেন এটাকে আমি এভাবে লিখতে পারি y অ্যাকচুয়াল গুণন 1 বাই y বেস এটা লিখতে পারি জাস্ট ভাগটাকে ভেঙে নিলাম আর y অ্যাকচুয়াল গুণন 1 বাই বেস এটার সাথে কোনো পার্থক্য আছে এখানেও y বেস নিচে এখানেও y বেস নিচে মানে তার মানে দেখেন 3 ভাগের 5 কে আমি কি লিখলাম 3 গুণন 1 ভাগের 5 একই জিনিস না এখানে আছে ভাঙে নিলাম নাকি হ্যাঁ ভাঙে নিলাম আমার সুবিধার জন্য আচ্ছা এখন দেখেন মজাটা কোথায় কেন ভাঙে নিছি এই 1 বাই y বেস ইকুয়ালস টু zb না ওটা হয় কি অ্যাকচুয়াল না স্যার প্রথমটা এটা পেপারটা এটা অ্যাকচুয়াল 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 জি ঠিক আছে ঠিক আছে এখন এই 1 বাই y বেস ইকুয়ালস টু zb না 1 বাই y হ্যাঁ উল্টে তো হ্যাঁ কারণ আমরা বলছি না z ইকুয়ালস টু কি 1 বাই y হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে এই 1 বাই y ভ্যালু কত 2 ওহম না 2 ওহম আচ্ছা এটাকে আমরা
পরের লাইনটা এখানে লিখতেছি হ্যাঁ হ্যাঁ তাহলে এখান থেকে আমি কি পাই y per unit is equals to y actual গুণন 1 by y base ঠিক আছে জি আচ্ছা y per unit সমান আমাকে কত দেওয়া ছিল 3.5 per unit ভাই j 3.5 per unit ঠিক আছে জি y actual বের করতে হবে আমার ওকে জি আর 1 by y base মানে এটা ইজ ইকুয়ালস টু z তাহলে z এর ভ্যালু কত বের করছি 2 ওহম জি তাহলে এখন তো বাকি কাজ ছিল ওই এদিক দিয়ে এদিকে ভাগ করে দিলেই খেলা না শেষ। এটা y তো y actual is equals to j 3.5 divided by 2 যেটা আছে ওটাই অ্যান্সার ভাগ করলে যা আসে yes